আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে বিরামপুর আইসিটি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায় নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, এর কিছু অংশ তৃতীয় অধ্যায়ের 3.1 পরিচ্ছেদের কিছু অংশ বাকি রয়েছে। তো দেখা যাক আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠের শিরোনাম ভূ অভ্যন্তরের গঠন। তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠের শিরোনাম ভূ অভ্যন্তরের গঠন। তাহলে ভূ অভ্যন্তরের যে গঠন সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই যে ভূ অভ্যন্তরের গঠন তোমরা দেখতেছো, আসলে ভূ অভ্যন্তরের গঠনটা আসলে কি? এই ভূ অভ্যন্তরের গঠন এবং বিস্তার এইটা সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায় না, খুব কঠিন। তারপরেও বিজ্ঞানীরা ভূমিকম্পের তীব্রতা এবং তারতম্যের কারণে এর কিছু স্তর সম্পর্কে জানা যায়। এই ভূ অভ্যন্তরে আমরা জানি এই পৃথিবীর একটা ভূভাগ আছে, নিম্নস্তর যেটা কেন্দ্র, সেটা যে স্তরটা ভূ অভ্যন্তর সেটা কয়টা স্তরে গঠিত। তো ভূতত্ত্ববিদদের মতে এই স্তরটা ভূ অভ্যন্তরের গঠনটা যেটা সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। তো আমরা জানি সে ভাগ তিনটে কি সেটা একটু দেখে নেওয়া যাক। নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল, আর 2 নম্বরটা হচ্ছে গুরুমণ্ডল এবং তারপর অশ্বমণ্ডল। আমরা জানি কেন্দ্রমণ্ডল সবচেয়ে নিচের অংশটা, তারপর হচ্ছে গুরুমণ্ডল এবং ভূত্বক মানে এই যে আমাদের যে ভূমিটা এটা হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল আমরা বলি। তাহলে আমরা এখন আলোচনায় যাওয়া যাক যে কেন্দ্রমণ্ডল কি, সেখান থেকে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নিবে তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে ভূ অভ্যন্তরের গঠনের, সেই ছবিটা আমি একটু তোমাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, এই যে ভূ অভ্যন্তরের গঠন যে ছবিটা, এই যে দুইটা কালো এবং তারপরে যে অংশটা এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, সবচেয়ে নিম্নের স্তর কেন্দ্রমণ্ডল। এটা আবার দুটা অংশ, এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। এরপরে আমরা দেখছি এটা হচ্ছে গুরুমণ্ডল, এই যে এই বিস্তারটা হচ্ছে গুরুমণ্ডল। তারপর আমরা দেখতেছি এই যে এটা হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল যাকে আমরা বলি। তার উপর অংশের ভূত্বক আর নিচের অংশটাকে নিম্ন অংশ বলা হয়। এটা আমি আলোচনাতে বলবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে তিনটা অংশ তোমরা দেখলে, এইটা মিলে হয় কেন্দ্রমণ্ডল, এইটা হচ্ছে গুরুমণ্ডল এই অংশটা, আর এইটা হচ্ছে অশ্বমণ্ডল। তোমরা একটু বইটা বের করবে এবং ভালো করে মিলে নিয়ে এটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা বোঝা সুবিধা হবে। তাহলে এখন আমরা কেন্দ্রমণ্ডল সেটা নিয়ে, এই কেন্দ্রমণ্ডল এইটা নিয়ে এখন আলোচনা শুরু করবো। শুরুতে
হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রমণ্ডল। এই যে ছবিটা দিয়েছি আমি, এই কেন্দ্রমণ্ডল নিয়ে এখন আমি আলোচনা করব। আমরা জানি পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ৬৩৭১ কিলোমিটার। তোমরা নিশ্চয়ই জানো, এর আগে আমি যে আলোচনা করছি পৃথিবীর মানচিত্র তোমরা দেখেছো। আমাদের পৃথিবীটা দেখতে কেমন আমরা জানি না। পৃথিবীটা পুরোপুরি গোলাকার না, উত্তর দক্ষিণ কিছুটা স্ফীত মানে চাপা, আর পূর্ব পশ্চিম কিছুটা বিস্তৃত মানে একটু লম্বা। তাহলে অবশ্যই উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের ব্যাসটা এক হবে না, কিন্তু গড়ে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা আমরা জানি ৬৩৭১ কিলোমিটার। তাহলে উত্তর দক্ষিণের যে ব্যাসার্ধ ব্যাস সেটা হচ্ছে ১২,৭০৯ কিলোমিটার, এটা একটু কম। আর পূর্ব পশ্চিমে যেটা আছে সেটার ব্যাস হচ্ছে ১২,৬৫২ কিলোমিটার। তাহলে তোমরা দেখলে যে উত্তর দক্ষিণের ব্যাসকে আর পূর্ব পশ্চিমের পৃথিবীর ব্যাসকে, আর পৃথিবীর ব্যাসার্ধ যেটা ব্যাসের অর্ধেক আমরা যেটা বলি পৃথিবীর ব্যাসার্ধ সেটা হচ্ছে ৬৩৭১ কিলোমিটার। পুরোপুরি না হলেও কিছু একটু কম বেশি মনে হচ্ছে। এরপর আমরা দেখব পৃথিবীর ভূভ্যন্তরের যে কেন্দ্রে যে চতুর্দিকে ৩,৪৮৬ কিলোমিটার বিস্তৃত একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্তর আছে, সেটাকে আমরা কেন্দ্রমণ্ডল বলি। তাহলে এই কেন্দ্রমণ্ডলের বিস্তৃতিটা হচ্ছে ৩,৪৮৬ কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ এই কেন্দ্রমণ্ডল কিছু পদার্থ নিয়ে গঠিত। কেন্দ্রমণ্ডল হচ্ছে কিছু পদার্থ নিয়ে, গোলাকার যে কেন্দ্রমণ্ডল কিছু পদার্থ নিয়ে গঠিত। সেটা হচ্ছে এই যে লোহা, নিকেল, পারদ এবং সীসা, এই 4 ধরনের কঠিন পদার্থ নিয়ে গঠিত লোহা, নিকেল, পারদ আর সীসা। কিন্তু লোহা এবং নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকার কারণে ওই স্তরটাকে আমরা নাইফ বলি। এই কেন্দ্রমণ্ডলের ওই স্তরে লোহা ও নিকেলের পরিমাণটা বেশি, 4টা কঠিন পদার্থ থাকা সত্ত্বেও এই 2টার পরিমাণটা বেশি, এই হিসাবে নাইফ বলি আমরা একসঙ্গে। নাইফটা কিভাবে আসলো? আমরা জানি লোহার সংখ্যা হলো ফেরাস, Fe, আর নিকেলের সংখ্যা হলো Ni। Ni আর Fe হলো নাইফ, সংক্ষেপ হলো নাইফ। এই 2টা নিয়ে আছে নাইফ। তাহলে এই স্তরে যে নাইফ যে স্তর, এটার ঘনত্বটা কত? পানির চেয়ে এটা 12/10 এবং পৃথিবীর অন্যান্য অংশের ঘনত্ব আছে দ্বিগুণেরও অধিক। তাহলে এখানকার যে ঘনত্বটা পানির হচ্ছে 12/10, আর পৃথিবীর অন্যান্য অংশের দ্বিগুণেরও বেশি। এবং এটি কঠিন নয়, এটি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সম্ভবত এটি কঠিন নয়, তরল হতে পারে। আর এটার অংশ আমরা জানি ভূমিকম্পের আলোড়নের ফলে আমরা জানতে পারি এটাকে 2টা অংশে ভাগ করা হয়। এই কেন্দ্রমণ্ডল আছে 2টা অংশ। এই অংশ 2টা কোন দুটি? এইটা একটা, এইটা একটা। এইটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ। 2টা অংশে ভাগ করি আমরা। এই যে দেখতে পাচ্ছ অংশ, এই 2টা অংশে ভাগ করি, ভিতরের অংশ আর বাইরের অংশ। বাইরের অংশের বিস্তৃতি হলো 2276 কিলোমিটার। এই বাইরের অংশের যে বিস্তৃতিটা এটা হচ্ছে 2276 কিলোমিটার, আর ভিতরের অংশের বিস্তৃতি হলো 1216 কিলোমিটার। আমরা জানি ভিতরের অংশের বিস্তৃতি হলো 2216 কিলোমিটার। এই হলো আমাদের কেন্দ্রমণ্ডল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব গুরুমণ্ডল কোনটি। আমরা দেখব এই যে কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি, এই কেন্দ্রমণ্ডলের উপরের যে অংশটা এইটাই হচ্ছে গুরুমণ্ডল। এই যে তোমরা দেখতো এই গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের আমরা একটু এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ গুরুমণ্ডল। তাহলে এই যে গুরুমণ্ডল, এটার বিস্তৃতি ছিল 885 কিলোমিটার। এটার বিস্তৃতি হলো 885 কিলোমিটার। তোমরা একটু বইয়ের সাথে মিলে নিবা। আর এর গঠনটা ম্যাগনেসিয়াম এবং সিলিকন দ্বারা গঠিত। এটি ম্যাগনেসিয়াম এবং সিলিকন দ্বারা
ভারী ধাতু দ্বারা গঠিত এই গুরুমণ্ডলটি। আর এই গুরুমণ্ডলে 1448 কিলোমিটার পর্যন্ত এক ধরনের জাতীয় পদার্থ ব্যাসল্ট দ্বারা গঠিত, তাই এই অঞ্চলকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। 1428 কিলোমিটার এই ব্যাসল্ট অঞ্চলটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সিলিকন। এই গুরুমণ্ডলে যে আমরা ভারী এবং কঠিন পদার্থগুলো পাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সিলিকন। তার পরিমাণ বেশি থাকা এটাকে আমরা সীমা বলি। সিলিকনের সংখ্যা তোমরা জানো SI, আর ম্যাগনেসিয়াম সংখ্যা হলো Ma। আর এই Ma এবং সিলিকনের SI এই মিলে হলো সীমা। তোমরা সংক্ষেপে এটা মনে রাখবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? আমরা গুরুমণ্ডলের দূরত্ব, গুরুমণ্ডল কি পদার্থ নিয়ে গঠিত, এর ব্যাস কত, এর ব্যাসার্ধ কত, এটি নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখব অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। তাহলে আমরা পরের স্লাইডটি দেখে নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ অশ্বমণ্ডল। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এইটা হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলকে আমরা শিলামণ্ডলও বলি, কারণ এই অশ্বমণ্ডলটা বিভিন্ন খনিজ পদার্থ অথবা শিলা দ্বারা গঠিত, তাই এটাকে আমরা একভাবে অশ্বমণ্ডল অথবা শিলামণ্ডলও বলে থাকি। আর এই অশ্বমণ্ডলের গভীরতা মহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি। এই যে অশ্বমণ্ডল আছে, এর যে গভীরতাটা মহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি এবং সমুদ্র অঞ্চলে সবচেয়ে কম। আর এর গভীরতার বিস্তৃতিটা, এটা যে গভীরতা, এর যে বিস্তৃতিটা সেটা হচ্ছে 30 কিলোমিটার থেকে 64 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার মনে রাখবে এই অশ্বমণ্ডলের যে বিস্তৃতি সেটা হচ্ছে 30 কিলোমিটার থেকে 64 কিলোমিটার পর্যন্ত। আর এর গভীরতাটা মহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি আর মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম। এরপর আমরা দেখব গভীর স্তরের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে গভীর স্তরটা আমরা দেখলাম, এর যে উপাদানগুলো কি কি উপাদান নিয়ে গঠিত আমরা জানি। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই জাতীয় পদার্থ নিয়ে এই অশ্বমণ্ডলটা গঠিত। তাহলে অশ্বমণ্ডলের উপাদানগুলো কোনগুলো? অক্সিজেন, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, সোডিয়াম, এই সমস্ত পদার্থ নিয়ে মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অশ্বমণ্ডলটা গঠিত। আর এই গভীরতম স্থানে তোমরা তো জানলা। তারপরে আমরা দেখব সিলিকন এবং অ্যালুমিনিয়ামের আধিক্য থাকার কারণে, তাহলে এই স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি। আর এই বেশি থাকার কারণে এই স্তরটাকে আমরা শিয়াল বলি। শিয়াল। আমরা জানি সিলিকনের সংকেত হলো SI, আর অ্যালুমিনিয়ামের সংকেত হলো AL, তোমরা জানো। আর SI এবং AL মিলে হয় শিয়াল। এটা তোমাদের সংক্ষেপে মনে রাখতে হবে। এই অশ্বমণ্ডলে যে উপাদানগুলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আর সিলিকন ও অ্যালুমিনিয়ামের সংযুক্ত রূপ দ্বারা গঠিত হয়েছে এই শিয়াল। তাহলে এই অশ্বমণ্ডলের সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম এবং সিলিকন, আর এটাকে আমরা শিয়াল বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এরও আবার দুটা অংশ। এই ভূত্বকের অংশ হলো দুইটা, একটা উপরি অংশ যেটাকে আমরা ভূত্বক বলি, আর একটাকে আমরা নিম্ন অংশ বলি। এই যে ভূত্বক, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই স্তরটা কঠিন পদার্থ, এটা হচ্ছে ভূত্বক। আমরা জানি ত্বকটা কি, ভূত্বকটা কি? ত্বক। এই যে আমার শরীরের যে বাইরের যে আবরণটা, অংশটা, এটাই তো ত্বক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্বক, আমাদের শরীরের বাইরের অংশটা। তদ্রূপ এই যে স্তরের যে বাইরে, সবচেয়ে বাইরের অংশটা পৃথিবীতে যেটা আমরা কঠিন অবস্থা দেখতেছি, এটাই আছে ভূত্বক। কঠিন অবস্থায় এটা আছে। তাহলে এই ভূত্বকের
একটা গভীরতা আছে, ভূত্বকের একটা পুরুত্ব আছে, গভীরতা আছে। এটা কত? এটা আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠে তলদেশ থেকে 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার থেকে আপনার পাহাড়ের পাদদেশ থেকে 40 কিলোমিটার মতো বিস্তৃত এর যে বিস্তৃতিটা, এবং এর গড় গভীরতা 17 কিলোমিটার পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে যে ভূত্বকের যে গভীরতা সেটা হচ্ছে 3 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা পাহাড়ের পাদদেশ পর্যন্ত। আর এটার যে গড় গভীরতা সেটা হচ্ছে 17 কিলোমিটার। গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার পর্যন্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে ভূবন্তনের গঠন হলো 3 প্রকার: কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর অশ্বমণ্ডল। এখানে আমরা 3টা সম্পর্কে জানলাম। এই 3টির কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন ছিল, সেগুলো আমি বললাম। এগুলো একটু ক্লাসটা দেখবে এবং একটু বইয়ের সাথে মিল করে নিবে তোমরা, তাহলে তোমাদের যা সহজ হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমি তোমাদের জন্য কিছু ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, সেগুলো বাড়িতে তোমরা বের করবে এবং নিজেরা পড়বে। তাহলে এখন আমরা দেখব ছোট প্রশ্নগুলো কি দেওয়া আছে, সেটা একটু দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বাড়ির কাজ, বাড়িতে বসে এই প্রশ্নগুলোর উত্তর করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভূবন্তরের গঠন কয় প্রকার, যেটা আমি আলোচনা করলাম। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত? কেন্দ্রমণ্ডলের যে ব্যাসার্ধ একটা আছে, সেই ব্যাসার্ধটা কত? বৈজ্ঞানিকদের মতে কেন্দ্রমণ্ডল কি পদার্থ নিয়ে গঠিত? বৈজ্ঞানিকরা যে তথ্যটা দিয়েছে যে কেন্দ্রমণ্ডল কি কি পদার্থ নিয়ে গঠিত। এরপর দেখো নাইফ কি, ওই যে 2টা সংক্ষিপ্ত রূপ নাইফ, সে নাইফ কি। এরপর আমরা দেখব এটি পানি অপেক্ষা ও পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা কত গুণ অধিক ঘন। তাহলে এটার পানি এবং অন্য পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা কত গুণ ঘন, এইটা একটা প্রশ্ন ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরের প্রশ্নটি দেখো। এটি কঠিন অবস্থায় কেন নেই? এর আগে বলেছি এটি কঠিন অবস্থায়, সাধারণ তাপ এবং চাপে এটা কঠিন অবস্থায় কেন নেই। কেন্দ্রমণ্ডলের কয়টি অংশ? তাহলে এই যে কেন্দ্রমণ্ডল আছে সেটার অংশ কয়টি, সেটাও আমি আলোচনা করেছি। তাহলে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ ও ভিতরের অংশ কি অবস্থায় আছে বলে মনে করা হয়? তাহলে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ, ভিতরের অংশ কি অবস্থায় আছে বলে মনে করা হয়। এরপর আমাদের কেন্দ্রমণ্ডলের ভিতর ও বাইরের অংশ বিস্তৃত কত? তাহলে কেন্দ্রমণ্ডলের যে 2টা অংশ, এর বাইরের অংশের বিস্তৃতিটা কত এবং ভিতরের অংশের বিস্তৃতিটা কত? এরপর আমরা দেখো গুরুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার। দ্বিতীয় যে একটা মধ্যের স্তরটা সেটা হচ্ছে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের বিস্তৃতিটা কত কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ গুরুমণ্ডল কি কি ভারী ধাতুর সংমিশ্রণ দ্বারা গঠিত। এই যে গুরুমণ্ডলের কিছু ধাতু বা পদার্থ আছে, যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর নাম লিখতে হবে, কোন কোন উপাদান দ্বারা গুরুমণ্ডল গঠিত। এরপর আমি দেখব ব্যাসল্ট অঞ্চলের বিস্তৃতি কত কিলোমিটার। তোমাদেরকে বলছি যে একটা অঞ্চল আছে গুরুমণ্ডলে, ব্যাসল্ট অঞ্চল, এই অঞ্চলের বিস্তৃতিটা কত কিলোমিটার সেটাও তোমাদেরকে লিখতে হবে। আবার এই স্তরে এই যে সীমা, সবচেয়ে 2টা ভারী পদার্থের যে পরিমাণ বেশি, সেটা সমানে যে সীমা গঠিত, সেটা কি কি, সীমা কি, সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর আমরা দেখব শিলামণ্ডল বা অশ্বমণ্ডল কি। আমরা জানি শিলামণ্ডলকে আমরা অশ্বমণ্ডল বলি। শিলা এবং খনিজ পদার্থ দ্বারা এই গঠিত।
তো এই শিলামণ্ডল বা অশ্বমণ্ডল কি এটা জানতে হবে। এরপর আমরা দেখব এর গভীরতা কোন অঞ্চলে বেশি কোন অঞ্চলে কম। এই যে শিলামণ্ডলের গভীরতা কোন অঞ্চলে বেশি আবার কোন অঞ্চলে কম সেটাও দেখতে হবে। হ্যাঁ, এটি গভীরতম স্থানের বিস্তৃতি কত কিলোমিটার এবং এটি কি উপাদান নিয়ে গঠিত? সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি গভীরতম স্থানের বিস্তৃতি কত শিলামণ্ডলের এবং এটি কি উপাদান নিয়ে গঠিত। এরপর আমরা তো শিয়াল কি আর অশ্বমণ্ডলের উপরিভাগ ও নিম্ন অংশকে কি বলে। এরপর আমরা দেখব ভূত্বকের গভীরতা কত কিলোমিটার। এই যে অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের যে দুটো অংশ আছে নিম্ন অংশ এবং ভূত্বক, তাহলে এই ভূত্বকের গভীরতাটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা দিতে হবে। আবার এটা একটা গড় গভীরতা আছে, সেটাও কত কিলোমিটার সেটাও আমি তোমাদেরকে জানিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভূত্বকের গঠন সম্পর্কে জানলা, এইটা বাসাতে একটু ভালোভাবে পড়ে নিবে। আমি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে পরবর্তী ক্লাস বা পরবর্তী সময়ে আমি তোমাদেরকে জানানো বা তোমরা নিরাপদ স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই বন্ধের মাঝে ভাবার অবকাশ নেই যে স্কুল যে বন্ধ আছে এটা তোমরা মনে করবে না, যে তোমরা মনে করবা যে আমরা পড়ালেখার মধ্যেই আছি। আমরা সকল ক্লাস দিচ্ছি, তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং নিয়মমাফিক পড়ালেখা করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। তোমরা জানো এখন তো ডিজিটাল যুগ, আমরা তো অনলাইনে ক্লাসগুলো নিতেই পারি। তাহলে আমি আশা করি তোমরা ভালোভাবে পড়ালেখা করবে এবং আমাদেরও সার্থকতা হবে। আর তাহলে আমাদের এই আইসিটি স্কুল শিক্ষক গবেষণা শাখা যে পরিকল্পনা করছে সেটারও সার্থকতা আসবে। তাহলে আমি তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।